আজকের দিনটা অন্যান্য দিনের থেকে আলাদা। আবহাওয়াটা স্বাভাবিক নেই, মেঘলা আকাশ, থেকে থেকে কালো মেঘেরা তীব্র গর্জন করছে। বাতাসের তীব্রতা বুঝিয়ে দিয়েছে প্রকৃতিটা কতটা বিরূপ প্রভাব ফেলতে পারে। অয়ারুল প্রাসাদের বাহিরে দাঁড়িয়ে আছে ব্যামফায়ার কিং এডওয়ার্ড। প্রাসাদের মূল ফটকে সমবেত হয়েছে সকল নেকড়েরা। এডওয়ার্ডকে পারলে ছিঁড়ে করে খেয়ে ফেলে সবাই, এমন অবস্থা। কিন্তু কেউই কিছু করতে পারছে না। শুধু আরোরা সবাইকে বিদায় জানিয়ে প্রাসাদ থেকে বের হচ্ছে। আজকেই সে ভয়ঙ্কর দিন। হ্যাঁ, আজকে আরোরা ব্যামফায়ার রাজ্যের রানী হিসেবে ব্যামফায়ার রাজ্যে প্রবেশ করবে। একজন নেকড়ে ব্যামফায়ার রাজ্যের রানী, ইতিহাসের এই প্রথম এই অঘটন ঘটবে। এডওয়ার্ড সব কিছু বুঝেও এসেছে তাকে সাথে করে নিয়ে যেতে। আরোরার পরিকল্পনা এডওয়ার্ড জানা সত্ত্বেও কতটা পাগলামি করছে বইয়ের জন্য। এডওয়ার্ডের বিশ্বাস তারা দুজন একসাথে থাকলে ঠিক সব কিছু ভুলে নতুন করে সম্পর্কের সমীকরণ বদলাবে। আসলে কি বদলাবে? আরোরা ও এডওয়ার্ডের সম্পর্কের রসায়ন, নাকি সত্যি সত্যি দুজন ভালোবাসার মানুষের মধ্যে চলবে শুধু প্রতিশোধের অনল? প্রশ্ন থেকেই যায়, তবে উত্তরও আছে। ভালোবাসা সব কিছু জয় করতে পারে, সব। নিজের কক্ষের বারান্দায় পায়চারি করছেন জোহানসন। হেলগা নিজেও একপাশে দাঁড়িয়ে আছে, চিন্তিত মুখ নিয়ে। ছেলেটা নিজে ধ্বংসকে সাথে করে নিয়ে আসছে। সমগ্র ব্যামফায়ার রাজ্যকে এক প্রকার বিপদে ফেলতে চলছে এডওয়ার্ড। কিন্তু এই কথা মানতে নারাজ সে। এডওয়ার্ডের মতে শত্রু চোখের সামনে থাকলেই সুবিধা, কারণ তাহলে তার পরিকল্পনা সম্পর্কে ভালো ধারণা করা যাবে। তবে এইসব যে এডওয়ার্ড মুখে বলেছে শুধু, সেসব কারোরই বুঝতে অসুবিধা হয়নি। কেবল ভালোবাসে বলেই ওই মেয়েকে আনতে গেছে ছেলেটা। একটু স্থির হয়ে দাঁড়ান, এত পায়চারি করে তো কোনো লাভ হবে না। তা হবে কেন? নিজের ছেলেকে তো বোঝাতে পারো না। ও কেন বুঝতে পারছে না আরোরা ওর প্রাণের শত্রু? ওকে মেরে ফেলাই ওই মেয়ের একমাত্র লক্ষ্য। জোহানসন হেলগার সামনে দাঁড়িয়ে চোখ পাকিয়ে বলল কথাটা। হেলগা শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। স্বামী ভীষণ রাগ করে আছে, সেটা ভালো করে বুঝতে পারছেন তিনি। দুজন একসাথে রাগ করলে সংসার চলে না, একজনকে চুপ করা জানতে হয়। হেলগাই নিয়ম মেনেই চলে সব সময়। আপনি শান্ত হন, এডওয়ার্ড আসুক আগে, আমি কথা বলবো। এই কয়েক মাস তো দেখেছেন, দরকার হলে আমাদের ছেলে ঢাল হয়ে তার রাজ্যকে রক্ষা করতে পারে। জোহানসন লম্বা লম্বা নিঃশ্বাস ফেলে বাহিরের দৃষ্টিপাত করলেন। ঠিক আছে, দেখি কি হয়। সমস্ত পথ একসাথে আসলেও কেউ কারোর সাথে কোনো কথাই বলেনি, এমনকি এডওয়ার্ডের চেহারার দিকেও তাকায়নি আরোরা। চোখের দিকে তাকাতেও চায় না সে। এডওয়ার্ডের চোখগুলো ভীষণ টানে আরোরাকে। সেই প্রথম দিন থেকেই ব্যামফায়ার রাজ্যে প্রবেশের পর নতুন বউ হিসেবে যা যা অনুষ্ঠান হওয়ার কথা, সে সব কিছুর আয়োজন করেছেন এডওয়ার্ডের মা, একমাত্র ছেলের বউ। সে যেই হোক, তবুও তো বংশের পুত্রবধূ। আরোরা বিষয়টা নিয়ে একটু ভেবেছিল অবশ্য, এত ভালো সবাই। কিন্তু না, পরক্ষণেই আরোরার মস্তিষ্ক অন্য গল্প সাজিয়ে নেয় নিজের মনে। তাকে ভোলানোর জন্যই এত নাটক, আর কিছু নয় ভেবে নিজেকে শান্ত করে মেয়েটা। আলমারিতে তোমার পোশাক রাখতে পারো আরোরা, আমার জন্য আলাদা আলমারির ব্যবস্থা করব। আরোরা নিজের জন্য নিয়ে আসা পোশাকগুলো নেড়েচেড়ে দেখছিল বলে এডওয়ার্ড কথাটি বলে। রাতের আধার নেমেছে ধরনের বুকে। নিস্তব্ধ রজনীতে দুজন ভালোবাসার মানুষ একই কক্ষে অবস্থান করলেও দুজন দুজনার থেকে বহু দূর আজ। দরকার নেই আরোরা। হ্যাঁ বলো। আরোরা বিছানার পাশে পা দুলিয়ে বসে আছে। এডওয়ার্ড গিয়ে ওর সামনে মেঝেতে বসে, চোখে চোখ রেখে সাহস করে প্রিয়তমার হাত দুটো নিজের হাতে আবদ্ধ করে। আমি মানছি আমরা অপরাধী, কিন্তু আমরা অনুতপ্ত। তবুও তুমি চাইলে আমাদের শাস্তি দিতে পারো, তবে প্রাণে মেরে নয়। তাছাড়া আমি তো কিছু করিনি বলো, তুমিও
আমাকে ভালোবাসো, তবে কেন এভাবে নিজেকে কষ্ট দিচ্ছ আরোরা? এডওয়ার্ড আরোরার দু হাত নিজের হাতের মধ্যে রেখে শান্ত কণ্ঠে বলল। আরোরা কয়েক মুহূর্তের জন্য এডওয়ার্ডের চোখে চোখ রেখে চুপ করে আছে। বুকটা কেমন হু হু করে উঠেছে। সেই মানুষটার সাথে কতগুলো রাত বাইরে সময় কাটিয়েছে, হেঁটেছে, কত শত মুহূর্ত দুজনের। কিছু বলো আরোরা, আমার বিশ্বাস তুমি একদিন আমাকে গ্রহণ করবে, আবারও ভালোবাসবে। নিজের বাবা মায়ের মৃত্যুর শরীরের কথা ভাবতে মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে ওঠে আরোরার। রাগে থর থর করে কাঁপছে শরীর। এক ঝটকায় এডওয়ার্ডের হাত থেকে নিজের হাতখানা ছাড়িয়ে নিল। এডওয়ার্ড বসা থেকে উঠে দাঁড়িয়ে আরোরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি মায়া ভরা অসহায় সেই দৃষ্টি। ভালোবাসার মানুষটা সামনে আছে, অথচ ভালোবাসার অধিকার নেই। এডওয়ার্ড, এসব ভালোবাসার কথা ভুলে যাও তুমি। আমাদের মধ্যে আর কোনো ভালোবাসা অবশিষ্ট নেই। যেতটুকু আছে তা কেবল প্রতিশোধের আগুন। নেই বলছো? আমি তো তোমার চোখে এখনো আমার জন্য ভালোবাসা দেখতে পাই আরোরা। আরোরা দৃষ্টি অন্যদিকে সরিয়ে ফেলে, হাত মুষ্টিবদ্ধ করে নিজেকে সামলে নেয়। এডওয়ার্ড আগের মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এডওয়ার্ড, চুপ করো, নয়তো আমি তোমাকে আঘাত করতে বাধ্য হব। সবচেয়ে বড় আঘাত তো এখানে করেছো তুমি আরোরা। এই আঘাতেই তো দগ্ধে দগ্ধে শেষ হচ্ছে আমি। এডওয়ার্ড আরোরার ডান হাতটা নিজের বুকের বাঁ পাশে চেপে ধরে মৃদু হেসে বলল। আরোরা কিছু বলল না, হাতটা সরিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আরোরা ভাবছে, না, এভাবে চলবে না, আরো শক্ত হতে হবে আমাকে, আরো। সকাল সকাল এনার গঙ্গানির শব্দে ঘুম ভেঙে গেছে গুলিনের। ঘুম ঘুম চোখে বিষয়টা বোঝার জন্য পাশে হাত এনাকে না পেয়ে শোয়া থেকে উঠে বসলো। এনা, এই এনা, কই তুমি? তড়িঘড়ি করে বিছানা থেকে উঠে রান্নাঘরের দিকে এগুলো গুলিন। শব্দ তো সেখান থেকে আসছে, খুব সম্ভবত এটা বমি করার শব্দ। গুলিন দ্রুত পা চালিয়ে রান্নাঘরে প্রবেশ করে দেখে এনার চোখে মুখে পানি দিচ্ছে। কি হয়েছে তোমার এনা? এনার কাঁধে হাত রেখে নিজের বুকে জড়িয়ে জিজ্ঞাসা করলো গুলিন। এনা ওড়না দিয়ে চোখ মুখ মুছে নিল। কি জানি, শরীরটা হুট করে খারাপ লাগছে, মাথা ঘুরছিল সকাল থেকে, এখন আবার বমি হলো। সকালবেলা ওঠে তো কিছু খেয়ে নিতে পারো, খালি পেটে রান্না করতে শুরু করো। চলো ঘরে চলো। গুলিন এনাকে ওইভাবে ধরে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে চাইলে এনা দাঁড়িয়ে বলে, আরে রান্না তো শেষ হয়নি গুলিন, আমি বাকিটা শেষ করব। আগে তোমাকে ঘরে রেখে আসি। আমি যাচ্ছি, তুমি থাকো এখানে। চুপ, বয়সে ছোট হলেও আমি তোমার স্বামী, তাই আমার কথাই শুনতে হবে তোমাকে। চুপচাপ আমার সাথে ঘরে চলো। এনা আর কিছু বলল না, মুচকি হাসলো শুধু। লোকটা পাগলের মতো ভালোবাসে যে। ম্যাক, কি করছো দিনে দুপুরে? বারান্দায় দাঁড়িয়ে বিকালের ম্লান রোদে গায়ে মাখছিল সাচি। এই সময় রোদ কোনো সমস্যা হয় না ওদের। হঠাৎ পেছন থেকে ম্যাক জড়িয়ে ধরে ঘাড়ে ঠোঁট ছুঁয়ে দিতে চমকালো মেয়েটা। এখন দিন কিন্তু দুপুর না সাচি, তাছাড়া ভালোবাসার কোনো সময় হয় না। সাচির খোলা চুলগুলো আঙ্গুলের সাহায্যে সামনে রেখে উন্মুক্ত পিঠে ঠোঁট ছুঁয়ে দিতে ব্যস্ত হয়ে উঠেছে ম্যাক। সাচি মুষড়ে সরতে চাইছে, কিন্তু ম্যাক ওর দু হাত চেপে ধরায় পারছে না। ঘরে চলো দয়া করে, নিচ থেকে কেউ তাকালে দেখতে পারে। আগে বলবে তো, প্রকাশ্যে মিষ্টি খেতে তোমার লজ্জা লাগে। চলো চলো ঘরে চলো। ম্যাক সাচিকে কোলে তুলে নিয়ে কক্ষের ভেতরে এসে বিছানায় শুয়ে দিল। স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাচি। একটা নির্লজ্জ ছেলে জুটেছে ওর কপালে। ম্যাক কালক্ষেপণ করল না। সাচির কপাল থেকে ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে গলায় এসে থামল সে। সাচি ম্যাকের কপালে ঠোঁট ছুঁয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। ভালোবাসার মানুষের স্পর্শ প্রলয়ঙ্কারী ঝড়ের মতো, কিছুতে সামলে রাখা যায় না, বরং সব কিছু এলোমেলো করে দেয়। সন্ধ্যা নেমেছে হলিথান শহরের বুকে।
লোকজন স্বাভাবিকভাবে তাদের কাজকর্ম করতে ব্যস্ত। শীতের প্রকোপ ইদানিং বেড়েছে, মাঝে মধ্যে তুষারপাত হচ্ছে। লোকজন সেই গরম কাপড় চোপড় পরেছে, তবে চাহিদার তুলনায় কাপড়ের সরবরাহ কম বলে পোশাকের অনেক দাম। কেউ কেউ তো এই সুযোগে অন্য ব্যবসা রেখে পোশাকের ব্যবসা শুরু করেছে। বাজারের উত্তর দিকে গুলিনের বাসা, দোচালা ঘরে দুজন সদস্য নিয়ে সুখে সংসার ওদের। আপা, সত্যি সত্যি নতুন অতিথি আসছে? বোনকে জড়িয়ে ধরে উচ্ছ্বাসিত কণ্ঠে শুধালো আরোরা। বিছানার এক পাশে বসে আছে দুজন। সামনে থাকা ছোট টেবিলে গুলিন আরোরার জন্য শরবত এনে রাখলো। সুখবর শোনার পর থেকে স্ত্রীকে কোনো কাজকর্মই করতে দেয় না সে। হ্যাঁ রে, সত্যি রে আরো, সব সত্যি। আমার যে কি আনন্দ হচ্ছে না আপা। পাগলি বোন আমার। বড় বোন ছোট বোনের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। গুলিনও সামনে একটা চেয়ার টেনে বসলো। এডওয়ার্ডকে নিয়ে আসতে আরোরা। আমি না বলে এসেছি, তাই জানতো না সে। বললি না কেন আরো? ছেলেটা তো আমাকে শ্রদ্ধা করে খুব। এনার কথায় চুপ হয়ে যায় আরোরা। সেই স্বাভাবিক সম্পর্ক তো এডওয়ার্ডের সাথে ওর নেই, আর কখনো হবেও না। সবটা তো আপা জানে, তবুও কেন বলে এসব? হঠাৎ দরজার ঠক ঠক আওয়াজ পেয়ে বসা থেকে উঠে দাঁড়ালো গুলিন। তোমরা বসো, আমি দেখছি কে এসেছে। দুই বোনকে বলে কয়ে দরজা খুলে দিতে এগুলো গুলিন। দরজা খুলতে ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠেছে ওর। আরে এসো এসো, তোমার কথাই তো হচ্ছিল এতক্ষণ। এডওয়ার্ডকে ঘরের ভিতরে আসতে বলে দরজা আটকে দিল গুলিন। এডওয়ার্ডও হেসে বলল, তাই? তা কি কথা হচ্ছিল শুনি? এই যে তোমাকে কেন নিয়ে আসলো না আরোরা, সেই সব। চলো, ভেতরের কক্ষেই আছে ওরা। বেশ, চলুন। গুলিনের পিছন পিছন শোবার ঘরে গিয়ে উপস্থিত হলো এডওয়ার্ড। আরোরা চমকালো ওকে দেখে। কাউকে তো জানিয়ে আসেনি কোথায় গেছে, তবুও জানলো কি করে লোকটা। এনে এডওয়ার্ডকে দেখে বেজায় খুশি হয়েছে। কেমন আছো এডওয়ার্ড? ভালো আছি না, তুমি কেমন আছো? হঠাৎ আরোরা এই সময় এলো, কোনো সুখবর আছে নাকি? এডওয়ার্ডের কথায় মুচকি হাসলো এনা। আরোরা চুপ করে আছে। গুলিন হেসে বলল, হ্যাঁ, নতুন সদস্য আসতে চলেছে এডওয়ার্ড। দাঁড়াও, মিষ্টি নিয়ে আসছি আমি। তুমি থাকো গুলিন ভাই, আমি নিয়ে আসছি। গুলিন বসলো চেয়ারে। গুলিনের অপর পাশের চেয়ারে বসেছে এডওয়ার্ড। আরোরা রান্নাঘরে গিয়ে মিষ্টি নিয়ে এলো। কিছুক্ষণ কথাবার্তা বলে সুন্দর সময় কাটিয়ে এডওয়ার্ডের সাথেই বেরোলো আরোরা। অন্ধকার রাত, গতকাল অমাবস্যা ছিল। ভীষণ ঠান্ডা বাহিরে। আরোরার কাঁপাকাঁপি অবস্থা প্রায়। পাতলা গাউনে তো ঠান্ডা মানে না। পাশাপাশি হাঁটছে দুজন ওরা, কিন্তু কেউই কোনো কথা বলছে না। এডওয়ার্ড চাইলেও কিছু বলতে পারছে না। দূরে থেকে অবহেলা সহ্য করা যেত, কিন্তু কাছাকাছি থেকেও এই দূরত্ব ভীষণ পোড়ায় ওকে। আরোরার ঠান্ডা লাগার কথা নয়, কারণ নেকড়ারা বরফের মধ্যেও থাকতে পারে। তবুও এমন শীত লাগছে কেন বুঝতে পারছে না এডওয়ার্ড। শরীর খারাপ নাকি ওর? আরোরা, তোমার কি শরীর খারাপ লাগছে? না, ঠিক আছে আমি। মনে তো হচ্ছে না। পাশাপাশি হাঁটার ফলে মাঝে মধ্যে আরোরার হাতের সাথে এডওয়ার্ডের হাতের স্পর্শ হচ্ছে। এডওয়ার্ড যদিও ইচ্ছে করে এমন করছে, আরোরা না চাইলেও চুপ করে আছে। মনে হচ্ছে কতদিন এডওয়ার্ডের স্পর্শ পায়নি সে। তৃষ্ণার্ত হয়ে আছে হৃদয়। তাহলে এত ঠান্ডা লাগছে কেন তোমার আরোরা? এডওয়ার্ডের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে আরোরা চুপ করে আছে। গতকাল রাত থেকে ভীষণ জ্বর ওর, কিন্তু আলাদা আলাদা শোয়ার ফলে সে খবরটুকু এডওয়ার্ড জানে না। তাছাড়া আরোরা চোখ মুখ দেখেও কিছু বোঝা যাচ্ছে না, কারণ নেকড়েরা নিজে না চাইলে তার অসুস্থতার কথা কেউ জানতে পারে না। আরোরার নীরবতায় এডওয়ার্ড যা বোঝার বুঝে গেছে। সাহস করে আচমকাই আরোরাকে কোলে তুলে নিল সে। চমকালো থমকালো আরোরা। ডানা ঝাপটে আকাশে উঠতে শুরু করেছে এডওয়ার্ড। এটা কি করলে তুমি এডওয়ার্ড? তোমার জ্বর এসেছে, বলনি কেন? গা তো জ্বরে পুড়ে যাচ্ছে, হেঁটে যেতে হবে না।
তাই এভাবে যাচ্ছি। যাব তো একই জায়গায়, তাহলে এভাবেই চলো। না, আমাকে নিচে নামিয়ে দাও। তোমার সব কথা শুনলেও আমি এটা শুনতে পারছি না। এডওয়ার্ড, ধমক দিয়ে লাভ নেই, কারণ মাটির এত উপরে বসে কোনো নেকড়ে কিছুই করতে পারে না। ঠোঁট টিপে টিপে হেসে বলল এডওয়ার্ড। আরোরা ওর হাসি দেখে তাকিয়ে আছে। কতটা বজ্জাত লোকটা, সুযোগের সৎ ব্যবহার করছে। ভ্যাম্পায়ার রাজ্যে আরোরা গিয়েছে মাস 2 হলো। এখনো এডওয়ার্ডকে মারতে না পারায় অয়ারল রাজ্যে কিছু কিছু নেকড়ে খেপে গেছে আরোরার উপর, আর তাদের ইন্ধন যোগাচ্ছে স্বয়ং অ্যালেক্সা। এই নিয়ে নিক ভীষণ চিন্তিত। রাজ্যের এই হাল দেখে খুব চিন্তায় থাকেন তিনি। অ্যালেক্সার এই পরিবর্তনেও অবাক হচ্ছেন নিক, যে অ্যালেক্সা আজীবন বাধ্য প্রহরীর মতো কাজ করে গেছে, আজ হঠাৎ কি হলো তার? এই প্রশ্নের উত্তর কিছুতেই খুঁজে পায় না তিনি। আরোরার পরিস্থিতি নিক বুঝতে পারেন। এডওয়ার্ড আঘাত না করলে আরোরা তাকে হত্যা করতে পারবে না, আর এডওয়ার্ড আরোরাকে কতটা ভালোবাসে সেটা 2 রাজ্যের সবাই জানে। তাই সে কখনোই আঘাত করবে না আরোরাকে। তাই এখানে তো আরোরার কিছু করারও নেই। ছেলের ভবিষ্যৎ নিয়ে সবসময় দুশ্চিন্তা থাকেন হেলগা। কোনো যুদ্ধ না হলেও ছেলের বউয়ের মধ্যে যে অস্বাভাবিক সম্পর্ক সেটা উনি বুঝেন, কিন্তু কি করবেন? এভাবে কি একটা সম্পর্ক হয়? এডওয়ার্ড তো আজীবনেও কোনো ক্ষতি করবে না আরোরার, আর আরোরাও হয়তো অপেক্ষা করবে সেই ক্ষণে। কিন্তু এভাবে কতটা কাল অতিবাহিত হবে? রাজমাতা কি ভাবছেন এখানে দাঁড়িয়ে? ছাদে দাঁড়িয়ে আনমনে ভাবছিল হেলগা। হঠাৎ সাচির আগমনে নড়ে চড়ে উঠল। হালকা গোলাপি রঙের গাউনে ভীষণ সুন্দর লাগছে সাচিকে। কিছু না সাচি, তুমি এখানে কিছু বলবে? না রাজমাতা, এমনি এসেছিলাম। এখন থেকো না এখানে, সূর্যের আলো তোমার জন্য বেশি ক্ষতিকর। তুমি নতুন ভ্যাম্পায়ার হয়েছ, তাছাড়া তোমার শরীরে মানুষের রক্ত। ঠিক আছে, কিন্তু আপনি যাবেন না? আপনার শরীরও তো কেমন উজ্জ্বল হয়ে গেছে। আমার কিছু হবে না সাচি, তুমি বরং ম্যাককে রাতে একবার আমার সাথে দেখা করতে বলবে। ঠিক আছে রাজমাতা, আমি আসছি। এসো। সাচি চলে গেল। হেলগা আগের ভঙ্গিমায় দাঁড়িয়ে আকাশের দিকে দৃষ্টিপাত করল। আরোরা, এটা তুমি কি করলে? আমার নানার দেওয়া পোশাকটা এভাবে নষ্ট করলে? মেঝেতে কেটে ফেলে রাখা এডওয়ার্ডের ছোটবেলার পোশাক দেখে বলল এডওয়ার্ড। পোশাকটা ওর নানা দিয়েছিল কোনো এক জন্মদিনে। তিনি পৃথিবীতে নেই এখন। আরোরা নিজে কিছু করেনি এমন ভাব নিয়ে এডওয়ার্ডের সামনাসামনি দাঁড়িয়ে আঙ্গুল নাচিয়ে বলে, হ্যাঁ করেছি, তোমার সব কিছু নষ্ট করে দিব আমি। আরোরা, রাগে থরথর করে কাঁপছে এডওয়ার্ডের শরীর। মেঝেতে হাঁটু গেড়ে বসে কাটা পোশাকের অংশগুলো হাতে নিল সে। আরোরা ভীষণ খুশি হলো। এটাই তো চাচ্ছিল সে। এডওয়ার্ডকে খেপিয়ে নিজের উপর আঘাত করাতে পারলে ওর উদ্দেশ্য সফল হয়। ধমক দেওয়ার সাহস হয় কিভাবে তোমার? তোমার থেকে কি দুর্বল মনে হয় আমাকে? এসো, ক্ষমতা থাকলে লড়াই করো আমার সাথে। আরোরার এমন কথায় মেজাজ আরো বিগড়ে গেল এডওয়ার্ডের। বসা থেকে উঠে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো স্ত্রীর দিকে। আরোরা ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে উঠেছে। এখনই হয়তো এডওয়ার্ড নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে আঘাত হানবে। এডওয়ার্ড এগিয়ে আসছে আরোরার দিকে। মেয়েটা হাসছে দাঁড়িয়ে। আচমকাই এডওয়ার্ড আরোরার কোমরে হাত দিয়ে শক্ত করে চেপে ধরে। মুহূর্তে হ্যাঁচকা টানে বুকের সাথে মিশিয়ে ফেলে আরোরাকে। ঠোঁটে ঠোঁট রেখে সমস্ত রাগ ঠোঁটেই উগরে দেয় এডওয়ার্ড। আরোরা খুব চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারছে না এডওয়ার্ডের কাছ থেকে। ঠোঁটের ব্যথায় চোখ টলমল করছে আরোরার। মিনিট 5 পর এডওয়ার্ড আরোরাকে ছেড়ে দেয়। ঠোঁট কেটে গেছে মেয়েটার। এডওয়ার্ড জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। নিজের রাগ নিয়ন্ত্রণ করতে গিয়ে কামনার অনলে জ্বলছে এখন। তুমি এভাবে জোর করতে পারো না আমাকে এডওয়ার্ড, রাগান্বিত হয়ে বলল আরোরা। এডওয়ার্ডের মস্তিষ্কেও বিক্ষিপ্ত হয়ে আছে। নিজেকে শত চেষ্টা করেও যেন শান্ত করতে পারছে না। তুমি আমার বিবাহিত স্ত্রী আরোরা, আমি তোমার
তোমাকে জোর করিনি। জোর করলে তো তুমি নিজেকে সরিয়ে নিতে। কই, প্রথম 1 মিনিট পরে তো তুমি আর নড়লে না। এডওয়ার্ডের করা প্রশ্নের উত্তরে কি বলবে ভেবে পাচ্ছে না আরোরা। সত্যি বলতে প্রথমে নিজেকে ছাড়তে চাইলেও প্রিয় পুরুষের স্পর্শে সায় না দিয়ে পারেনি আরোরা। এডওয়ার্ড ফের এগিয়ে গেল আরোরার দিকে। আজ একটা শিক্ষা তোমার দরকার। আমাকে খেপিয়ে নিজেকে আঘাত করানোর জন্য আমার প্রিয় জিনিস যাতে আর নষ্ট না করো সেই জন্য। আরোরা চমকালো এডওয়ার্ডের এমন রাগান্বিত অবতার দেখে। আরোরাকে পাশ কাটিয়ে গিয়ে দরজা আটকে দিল সে। মেয়েটি তার স্বামীর হালচাল বুঝতে চেষ্টা করছে খুব করে। এডওয়ার্ড, তুমি কি করতে চাচ্ছ? সেটাই করছি যা এখন আমার ইচ্ছে করছে। এডওয়ার্ড, ছাড়ো আমাকে। শক্তিশালী তো তুমি, ছাড়ো নিজেকে আমার কাছ থেকে। এডওয়ার্ড কথা বলতে বলতেই আরোরাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে আলতো করে কামড় বসিয়ে দিল। আরোরা চেষ্টা করছে নিজেকে মুক্ত করার জন্য। এডওয়ার্ড সময় না দিয়ে দ্রুত বেগে ঘাট থেকে নামিয়ে ফেললো আরোরার গাউন। এই মানুষটার এমন ভয়ঙ্কর রূপ আগে দেখেনি আরোরা। এডওয়ার্ড, বলো শুনছি। আরোরার কোনো বাধাই আজ যেন এডওয়ার্ড শুনবে না। দীর্ঘ সময়ের সুপ্ত অনুভূতি আজ যেন প্রকাশ হতে চাইছে। আরোরার 2 হাত পেছনে শক্ত করে চেপে ধরে ঘাড় নিচু করে পিঠ পর্যন্ত ঠোঁট ছুঁয়ে যাচ্ছে এডওয়ার্ড। আরোরা চাইলেও এডওয়ার্ডের জঙ্গলিপনায় সায় না দিয়ে পারল না। শেষমেশ সমস্ত শত্রুতার সম্পর্ক ভুলে ভালোবাসার মধ্যে ডুবতে লাগলো দুজন। বদ্ধ গড়ে এলোমেলো হয়ে গেল দুটি মানব মানবী। অ্যালেক্সা, তুমি কেন প্রজাদের ভুলভাল বুঝিয়ে রাজ্য বিরোধিতা করতে চাচ্ছ? মুখোমুখি দাঁড়িয়ে সেলিন ও অ্যালেক্সা। সেলিনের প্রশ্নের উত্তর দিতে খুব একটা ইচ্ছুক হলো না অ্যালেক্সা, কিন্তু বারবার পথ আটকে একই প্রশ্ন করায় বাধ্য হলো মুখ খুলতে সে। তোমার সেসব দিয়ে কি দরকার সেলিন? কারণ এই রাজ্য আমাদের সকলের। তুমি কেন রাজ্যের শান্তির শৃঙ্খলা নষ্ট করতে চাও? তোমার ছিল তো মানুষের বাচ্চা, বলতে গেলে কয়েকদিন হলো এখানে এসেছ, তাতেই এত দরদ? অ্যালেক্সা বিদ্রুপের হাসি হেসে বলল। সেলিন তাতে কোনো প্রতিক্রিয়া দেখালো না অবশ্য। অ্যালেক্সা, তোমার যে মতিভ্রম হয়েছে সেটুকু আমি ভালো করে বুঝতে পারছি, তাই তোমার সাথে আর কথা বাড়াতে চাচ্ছি না আমি। সেলিন এক মুহূর্ত কাল বিলম্ব না করে নিজের গন্তব্যে এগোলো। তাতে অবশ্য অ্যালেক্সা খেপে গেল কিছুটা। এভাবে কথা বলে চলে যাওয়ায় কিছুটা অপমানিত বোধ করছে। তবে কার ইন্ধনে অ্যালেক্সার এত দুঃসাহস তা ভেবে ঠোঁটের করে হাসি রেখা ফুটে উঠেছে অ্যালেক্সার। চারদিকে তুষারপাত হচ্ছে। হলিধানে রোদের দেখা মেলেনি বহুদিন। অনেক লোকজন ঠান্ডায় অসুস্থ হয়ে পড়েছে। এনাকে দেখতে আজও এসেছিল আরোরা। বোনকে তো খুব ভালোবাসে মেয়েটা, কিন্তু প্রতিমধ্যে একজন মানসিক ভারসাম্যহীন লোকের সাথে দেখা হয় ওর। লোকটা অদ্ভুতভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকে আরোরার দিকে। তারপর লোকটি বলে, সঞ্জীবনী পাওয়ার সময় হয়ে এসেছে। আগামী পূর্ণিমায় সে অমৃত শক্তির প্রকাশ ঘটবে পাতালে, আর তখনই আরোরাকে সেই সঞ্জীবনী নিয়ে আসতে হবে এবং পান করতে হবে। ভুলক্রমে যদি ভুল লোক পান করে ফেলে ওই অমৃত, তাহলে বিনাশ ঘটবে। সেটা ভ্যাম্পায়ার ও ওয়ারওলফ দুই জাতিরই। নিজের কক্ষে শুয়ে এসব ভাবছে আরোরা। হঠাৎ দরজা খোলার আওয়াজে নড়ে চড়ে উঠল সে। রানীমা, আসবো? সাচিকে দেখে মুচকে হাসলো আরোরা। শোয়া থেকে উঠে বসলো। এসো সাচি, তুমি আবার কবে থেকে আমাকে রানীমা বলে ডাকতে শুরু করলে বলো তো? ম্যাকও তো নাম ধরে ডাকে আমাকে। সাচি হেসে কক্ষে প্রবেশ করে। লণ্ঠনের আলোতে অপরূপ সুন্দরী লাগছে ওকে। এমনিতেও মানুষ থাকতে যতটা না সুন্দর ছিল, ভ্যাম্পায়ার হয়ে যাওয়ার পর দ্বিগুণ সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। তা ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে একটু ডাকতে তো হয়। মোটেও না, বসো। সাচি আরোরার পাশে বিছানায় বসে। আচ্ছা আরোরা, কতদিন তো হলো বলো? এডওয়ার্ড ভাই তো কখনোই তোমাকে আঘাত করবে না, তাহলে কিভাবে তোমার প্রতিশোধ পূর্ণ হবে বলো? সাচির প্রশ্নে চুপ করে রইল আরোরা। সত্যি বলতে আজকাল এসব ভাবতেই চায় না। এডওয়ার্ড তো নির্দোষ, সে তো কিছুই করেনি, আর নাটক করেছে ওর বাবা মা।
ওর পূর্বপুরুষরা অন্যায় করেছিল এবং তারা পৃথিবীতে নেই এখন। তাহলে কার উপর প্রতিশোধ নেবে আরোরা? এডওয়ার্ডের কাছাকাছি থাকতে থাকতে ওর প্রতি বেশ দুর্বল হয়ে গেছে আরোরা। বিশেষ করে সেদিন ঘনিষ্ঠ হওয়ার পর থেকে সব কিছু আরও বদলে গেছে। এডওয়ার্ডকে কোনোভাবে রাগানোর চেষ্টা করেনি, কারণ আরোরা বুঝে গেছে এডওয়ার্ড কোনো কিছুর বিনিময়ে ওর সাথে শত্রুতা করতে আসবে না, বরং অন্যভাবে শাস্তি দেবে। যেমন এখন ওর ঠোঁটে কাটা দাগ রয়ে গেছে, পিঠেও কামড়ের দাগগুলো স্পষ্ট। কি হলো? আরোরার নীরবতায় ফের জিজ্ঞাসা করলো সাচি। নড়চড়ে উঠল সে। আমি এর উত্তর এখনই দিতে পারবো না তোমাকে। আচ্ছা, জানো আজকে একটা ঘটনা ঘটেছে। কি? একজন মানসিক ভারসাম্যহীন লোকের সাথে দেখা হয়েছিল আমার। উনি কী সব অমৃত শক্তির উৎস সঞ্জীবনীর কথা বলেছে। সেসব আবার কি? সেটা তো আমিও জানি না সাচি, তবে হ্যাঁ, সঞ্জীবনী হলো এমন এক তরল যা পান করলে অমৃত লাভ করা যায়। তুমি একবার এডওয়ার্ড ভাইকে জিজ্ঞাসা করে দেখবে। দেখি। আচ্ছা, আমি আসি এখন, পরে আবার আসবো। ঠিক আছে সাচি, আবার এসো। কথা বললে ভালোই লাগে। অবশ্যই আসবো। সাচি হাসি মুখে বিদায় জানিয়ে কক্ষ ত্যাগ করলো। আর ওরা এখনো সেই লোকটার বলা কথাগুলোই ভেবে যাচ্ছে। কেন জানি মনে হচ্ছে ওগুলো নিছক পাগলের প্রলাপ ছিল না, অন্য কিছু ছিল, খুব গুরুত্বপূর্ণ কিছু। রাত বেরোলে সকালে ওল প্রাসাদে যাবে বলে ঠিক করলো আরোরা। পূর্ণিমার বাকি মাত্র 3 দিন। এর মধ্যে জানতে হবে সঞ্জীবনের রহস্য কি, আসলেই আছে নাকি সব কিছু অহেতুক কথা। ঘরে ঢুকতেই সাচিকে হ্যাঁচকা টানে বিছানায় শুয়ে দিল ম্যাক। বেচারি আচমকা এসব হাওয়াতে চমকে গেছে। কি করলে এটা? ম্যাকের চোখে মুখে দুষ্ট হাসির ঝিলিক। এগিয়ে গেল সাচির দিকে, পাশাপাশি শুয়ে বলল, কতকাল ধরে অপেক্ষা করছি জানো। কতকাল? কতক্ষণ বলো? মাত্র কিছুক্ষণই তো হলো। তোমার চোখের আড়ালে ছিলাম আমি, আর তুমি বলছো কতকাল? ম্যাক সাচির বুকে মাথা রেখে ওদের হাত রেখে বলল, তুমি বুঝবে না এসব। আমার মতো করে যেদিন আমাকে ভালোবাসতে পারবে, ঠিক সেদিন বুঝবে ভালোবাসার মানুষকে এক মুহূর্ত চোখের আড়াল করা মানে কয়েক কোটি বছর না দেখার সমান। সাথে ঠোঁট টিপে হাসছে ম্যাকের রোমান্টিক কথাবার্তায়। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল সাচি, তাই বুঝি? হ্যাঁ, একদম তাই। ম্যাক সাচির থুতনিতে চুমু এঁকে দিয়ে আবারও বুকে মাথা রেখে শুয়ে বলল, সাচি, তুমি কি আমার সাথে খুশি আছো? হঠাৎ এই প্রশ্ন। মনে হলো তুমি তো আলাদা একটা জীবনে ছিলে। আমি তো জোর করে তোমার কাছাকাছি যেতাম তখন। হ্যাঁ, তাতে কি? তখন তো সব কিছু আলাদা ছিল। আমি তো তোমাকে ভালোবেসে তোমার সাথে আছি এখানে। তোমাকে ছাড়া এখন আমি অস্তিত্বহীন ম্যাক। স্ত্রীর কথাগুলো মনোভূত হলো ম্যাকের। শক্ত করে জড়িয়ে ধরে বুকের মাঝখানে ঠোঁট ছুঁয়ে দিল সে। সাচি কেঁপে উঠল একটু। এই তো আমার লক্ষ্মী বউ। আচ্ছা শোনো। বলো। ভাবছি একবার মায়ের কাছে যাব। হ্যাঁ অবশ্যই। কখন যাব বলো? কাল সন্ধ্যায়। ঠিক আছে, তাহলে তাই যেও।